এই অধ্যায়ের প্রথম টপিক গুলা আমরা এখন শুরু করি। কেন আমি এগুলা প্রথমে পড়াই নাই, কেন কি তুমি অনেক কিছুই বুঝবা না তখন। তো জৈব রসায়নের প্রথম টপিক ছিল এটা কই থেকে আসছে বা জৈব রসায়নের মানে কে কি করছে এগুলা। তো যে মানে সর্বপ্রথম একটু খুলিনি। সর্বপ্রথম বিজ্ঞানী ছিল, এগুলো তোমার বইতে নাই, এগুলো একটু লিখে নাও। বিজ্ঞানী লার্বেসি লার্বেসিয়াসের লার্বেসিয়াস আবিষ্কার করেন যে আবিষ্কার করেন জৈব রসায়নে কি থাকে, জৈব যৌগ যেগুলো আছে আমরা জানি জৈব যৌগ কি হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন জানি। জৈব যৌগে জৈব যৌগে কি থাকে, কার্বন থাকে। জৈব যৌগে কার্বন থাকে, বিজ্ঞানী এটা আবিষ্কার করছে। তার পরবর্তীতে একজন খুবই বিখ্যাত বিজ্ঞানী যাকে অনেকেই বিশ্বাস করছে, সেটা হচ্ছে বিজ্ঞানী বার্জিনিয়াস। তোমার খাতার মধ্যে এটা লেখা আছে, বার্জিলিয়াস একটা মতবাদ দেয়। এর নাম কি, প্রাণ শক্তি মতবাদ, এটাকে অনেকেই মানছিল। প্রাণ শক্তি মতবাদ, মতবাদটা কি ছিল, তিনি বলছে যে জৈব যৌগে জৈব যৌগে একটা রহস্যময় শক্তির প্রবেশ শুধু প্রাণী ও উদ্ভিদ দেহে সৃষ্টি হয়। বুঝছো, এটা একটা বিজ্ঞানী কর্তৃক বলা সম্ভব না, তাও বলছে কেমনে কেমনে। বলছে কি জৈব, ভাইয়া আবার একটু রিপিট করেন তো কি বলছেন? লিখতেছি, লিখে দিতেছি তো, এতক্ষণ থেকে কিছু শুনো নাই? না, শুনছি। না এই ভার্জিনিয়াস এর কথা শুনো নাই নাকি আগের লাইনটাও শুনো নাই? জাস্ট ভার বার্জেলিয়াসের কথাটা বল। হ্যাঁ, ভার্জিনিয়াস এর কথাটাই বলতেছি, লিখে দিতেছি। ভার্জিনিয়াস এর কথাটা হচ্ছে, এগুলা একটা তোমার বইতে নেই, এগুলো আমি লিখে দিব, চিন্তা করবে না। যে বার্জিলিয়াস বলছে কি প্রাণশক্তি মতবাদ দিছে, ওই প্রাণশক্তি মতবাদ অনুযায়ী জৈব যৌগ হচ্ছে কি এমন একটা জিনিস যেটা শুধুমাত্র প্রাণী ও উদ্ভিদ দেহে সৃষ্ট হয়, যেটা হচ্ছে কি একটা রহস্যময় শক্তির কারণে সৃষ্টি হয়। ওই শক্তিটার নাম হচ্ছে প্রাণ শক্তি বলছিল। তো এবার আমি লিখি, জৈব যৌগ কি হয়, জৈব যৌগ এক রহস্যময় শক্তির প্রভাবে, রহস্যময় শক্তির প্রভাবে কি হয়, প্রভাবে তৈরি কি হয়, প্রভাবে উদ্ভিদ ও প্রাণী দিয়ে তৈরি হয়। ও প্রাণী দেহে তৈরি এই রহস্যময় শক্তি যেটা আছে, এই রহস্যময় শক্তিটার নামই হচ্ছে প্রাণ শক্তি দিছিল উনি। কিন্তু ওনার কথাটা পরবর্তীতে আমাদের যে জৈব যৌগের জনক ফ্রেডরিক ওহলার, যেটাকে তোমরা অনেকে বোলার বলো ওহলার বলো একই জিনিস, প্রাণ শক্তি এই বলে এই রহস্যময় শক্তিটা হলো প্রাণ শক্তি। এই
প্রাণশক্তি মতবাদটাকে ধ্বংস করে দিয়েছিল আমাদের জৈব যৌগের জনক ফ্রেডরিক ওহলার বা বোলার। ওনার নামটা একটু মনে রাখতে হয়, এটা এমসিকিউ তো দেয়, বইতে নাই তাও দেয়। বিজ্ঞানী ফ্রেডরিক ওহলার, বোলার। মানে উনি একটু জার্মান, তো জার্মানের নাম যদি ডব্লিউ দিয়ে শুরু হয় সেটা ওর মতো উচ্চারিত হয়। মূলত এই যে আমরা ওলার শিখতাম বোলার শিখতাম, যেটাই ছিল একটা ওলার বোলার, নাম দেখলে চিনবা। উনি কি করছে, উনি আহ অ্যামোনিয়াম সাইনাইড তৈরি করতে যায়। প্রথম দিন পড়াইছিলাম একটু করে, কিন্তু আরেকটু ভালো করে পড়াইতেছি। মূলত অ্যামোনিয়াম সায়ানেট তৈরি করতে যাই, গিয়ে তৈরি করতে গিয়ে কি করছে, অ্যামোনিয়াম সায়ানাইড তৈরি করতে গিয়ে তিনি ইউরিয়া তৈরি করে ফেলছে। বুঝছো, আকামটা ঘটাইছিল। মানে এটা হলো অ্যামোনিয়াম সায়ানাইড, এরা তৈরি করছে। এটা তৈরি হওয়ার পরে এটাকে যখন তাপ দিছিল, হালকা করে একটু তাপ দিছিল, তাপ দিছিল, আর এখানে ইউরিয়া তৈরি হয়ে গেছে। এখন আমরা জানি কি জৈব যৌগ কই থাকে, মানব প্রাণী ও উদ্ভিদে, সরি কি হবে, তো ইউরিয়া তো হচ্ছে আমাদের ইয়ার মধ্যে থাকে, জানো কিসে থাকে বলো তো ইউরিয়া? বলো তো ইউরিয়া কই থাকে? আমরা প্রতিদিন ইউরিয়ার কাজে লাগাই। কোন জায়গায় লাগাই? মানে কাজে লাগাই মানে কি, প্রতিদিন আমরা, এটা আমাদের শরীর থেকে বের হয়, কিভাবে বের হয়? মূত্রে থাকে ইউরিয়া। তো এটা মাথায় রাখবা। তাহলে এই তিনটা জিনিস আমাদের ভালো করে পড়া উচিত। এবার হচ্ছে একটা কোশ্চেন দেয়। কোশ্চেনটা হচ্ছে জৈব যৌগের প্রাচুর্যতার কারণ। জৈব যৌগের প্রাচুর্যতার কারণ কি, এটা বলছিলাম, বলতে পারবা? হ্যাঁ না কিছু তো বলো তুমি। হ্যালো, টার্মিট হোক। ভাইয়া, হ্যাঁ, আপনি একটু একটু আমি বলি, একটু রিপিট করেন তো, আমার ইয়ারফোনে প্রবলেম হয়, আমি কিচ্ছু শুনি নাই গিয়ে। প্রথম অ্যামোনিয়াম দিন সাইনাইড থেকে কি বলেন তো? এখানে হচ্ছে কি, ফ্রেডরিক হলার হচ্ছে বিজ্ঞানী, তাকে এই ওয়ার্ডটা লিখে দিই, জৈব যৌগের জনক বলে। কি বলে? জৈব যৌগের জনক, অর্গানিক কেমিস্ট্রির বা জৈব রসায়নের জনক। জনক উনি, উনি অ্যামোনিয়াম সায়ানাইড তৈরি করতে যে ভুল করে, অ্যামোনিয়াম সায়ানাইড তৈরি করতে গিয়ে ভুল করে
ইউরিয়া তৈরি করে ফেলছে। এখন ইউরিয়া তৈরি করছে, ওটা প্রবলেম না। এখন ইউরিয়া থাকে হচ্ছে আমাদের প্রস্রাবে। তো মূত্রে থাকলে এটা মানব দেহের শরীরের ভিতরে আছে, এটা কি জৈব যৌগ হবে না? হ্যাঁ, এটা কি হবে? জৈব যৌগ। তো তো জৈব যৌগ যেহেতু হয়েছে, জৈব যৌগ তো আমরা ল্যাবরেটরিতে এবার তৈরি করে ফেলছি। এখন ল্যাবরেটরিতে তৈরি করলে তো প্রাণশক্তি মতবাদ ভুল। প্রাণশক্তি বলছে কি, এটা একটা রহস্যময় শক্তির দ্বারা গঠিত হয়, এটা গবেষণাগারে তৈরি করা যায় না, তাই না? এখান থেকেই শুরু হয়েছে জৈব যৌগের সকল কিছু। তো এবার জৈব যৌগের প্রাচুর্যতার কারণ, প্রাচুর্যতা মানে বুঝো, এটা বল। প্রাচুর্যতা মানে বুঝো, এটা বলো। হুম। হ্যাঁ না বলো, হ্যাঁ না বললে কিছু হবে না, হ্যাঁ না বলে ফেলো। কি Prosperity or something like that. হ্যাঁ, বুঝিনি, একটু সুন্দর করে বলো। Means having something of enough information, something like the Patriota. প্রাচুর্যতা মানে অনেক বেশি কেন? প্রাচুর্যতা মানে বেশি। Okay. হুম। তোমার কথাটা আমি ওই স্পষ্ট শুনতেছিলাম। বেশি কেন? কারণ কি, জৈব যৌগ কত? প্রায় 80 লাখেরও বেশি। বেশি। তো এটা কেন? এটার কারণ হচ্ছে তিনটা জিনিস। কেটে নেশন, এক নাম্বার, যেটা সবার উপরে। ক্যাটেনেশনের উপরে কিছু হয়ও না। তারপরে হচ্ছে পলিমারকরণ, যেটা আমাদের বাকি। পলিমারকরণ। তারপরে কি? পলিমারকরণের পরে কি? ক্যাটেনেশন, পলিমারকরণ, আর হচ্ছে সমানুতা। সমানুতা। পলিমারকরণ আমরা পরে শিখবো, সমানুতা আর সমানুতা আর ক্যাটেনেশনটা একসাথে শিখবো এখন। এখন ক্যাটেনেশনটা কি? এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা, এটা বইতে যে সংজ্ঞাটা নাই, সংজ্ঞাটা আমি শিখিয়ে দিই তোমাকে। একই, এটা লিখে নিবা। আজকে আমি পিডিএফটা, আজকে পুরা অধ্যায়ের পিডিএফ দিয়ে দিবা, আজকে যতক্ষণ লাগে এই অধ্যায় আমি শেষ করবো। একই মোলে পরমাণুর মধ্যে, একই মোলের পরমাণু সমূহের মধ্যে, বই লিখি, পরমাণু সমূহের মধ্যে বন্ধন সৃষ্টির মাধ্যমে, মাধ্যমে বিভিন্ন বিভিন্ন ন- দৈর্ঘ্যের শিকল, শিকল গঠনের ধর্মকে, গঠনের ধর্মকে, শিকল গঠনের ধর্মকে ক্যাটিনেশন বলে। কথাটা বুঝছো? কথাটা কি বুঝছো? হ্যাঁ না বলবা, একটু আনমিউট রেখে হ্যাঁ না বলো, খালি আর কিছু বলবো, আমি তোমাকে হ্যাঁ না এর কোশ্চেন জিজ্ঞাসা করবো। জি ভাইয়া বুঝছি। এখন হচ্ছে কার্বনের ক্যাটেনেশনের কারণে
জিনিসটা হয়েছে কার্বন। দেখো কার্বনের, আমরা শিখছি কার্বনের হাত হইলো কয়টা? চারটা। কার্বনের হাত চারটা হইলো, কার্বন কি করতে পারে? কার্বন কার্বনের মধ্যে ডাবল বন্ধন, একক বন্ধন, তারপর কার্বন কার্বনের মধ্যে কি ট্রিপল বন্ধন গঠন করতে পারে। এক, এটা একটা বৈশিষ্ট্য আছে এর। তারপরে কি কার্বনের মধ্যে ত্রিফল, তারপর হচ্ছে কার্বন কার্বন মুক্ত শিকলও তৈরি করতে পারে। তারপরে হচ্ছে কি শিকল তৈরি করতে পারে, আবার একটা সার্কুলার শিকলও তৈরি করতে পারে, বা মানে আমরা বলছি না সাইক্লোহেক্সেন, সাইক্লিক যৌগও তৈরি করতে পারে, বদ্ধ শিকলও তৈরি করতে পারে। এইটার কারণেই হচ্ছে কার্বনের থাকার কারণেই, কার্বন এই ক্যাটাইনেশন ধর্ম থাকার কারণেই তার প্রাচুর্যতা অনেক বেশি। ঠিক আছে, এবার আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকটা শুরু করি, যেটা থেকে তুমি এমসিকিউ পাবাই পাবা। আসো, তারপর এই এই অধ্যায়টা এবার হচ্ছে জীবাশ্ম কি, বলেন তো জীবাশ্ম কি? ফসিল যেটা আর কি। জীবাশ্ম কাকে বলে? অধ্যায়টার না, অধ্যায়টা শেষের পথে, এখন আমরা অধ্যায়টার নাম যাইনি। তো খনিজ পদার্থ বা জীবাশ্ম জ্বালানি, যেটা বহু প্রাচীনকালে, বহু প্রাচীনকালে কি উদ্ভিদ, উদ্ভিদ এবং প্রাণীর মৃতদেহ, দেহের যে ধ্বংসাবশেষ মাটির নিচে, নিচে মাটির নিচে পাওয়া যায়, তাকে জীবাশ্ম বলে। এটাকে বলে জীবাশ্ম, মানে মাটির নিচে যে বহু বছর আগে উদ্ভিদ ও প্রাণী যে ধ্বংসাবশেষ পাওয়া যায় তাকে বলে জীবাশ্ম। মানে হচ্ছে ডাইনোসরের যে জীবাশ্মটা পাই সেটা। কিন্তু জীবাশ্ম জ্বালানিটা অন্যরকম। জীবাশ্ম জ্বালানি না, নি- শত শত মিলিয়ন ধরে, মিলিয়ন বছর ধরে, বছর ধরে প্রাণীর ও উদ্ভিদের ধ্বংসাবশেষ, অবশেষ উদ্ভিদের, ধরো আমার আছে না, মানে আমার আমার কবর দিল, আমার 1 বছর 1000 বছর পরে পাইলো, সেটা কিন্তু আমি জীবাশ্ম হবো। কিন্তু আমার শরীর যদি কোনো কারণে ভৌত রাসায়নিক প্রক্রিয়ায় কয়লা, গ্যাস বা পেট্রোলিয়ামে পরিণত হয়ে যায়, তখন সেটা হয়ে যাবে আমি জ্বালানি। বুঝছো? ধ্বংসাবশেষ, ধ্বংসাবশেষ এর বিভিন্ন, বিভিন্ন ভৌত রাসায়নিক, ভৌত ও রাসায়নিক, ভৌত ও রাসায়নিক পরিবর্তন ঘটে, পরিবর্তন ঘটে কয়লা
পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসে পরিণত হয়। তাকে কি বলে? পেট্রোলিয়াম পরিণত হয় তাকে জীবাশ্ম জ্বালানি বলে। জীবাশ্ম জ্বালানি বলে। এবার তো মিনিমাম বলছো যে আমি কেন এই টপিকটা লাস্টে রাখছি, যেন বোরিং জিনিসটা যেন লাস্টে আসে। এগুলোর মধ্যে অনেক কিছু বাংলা কথা আছে এই জন্য। ঠিক আছে। তো এবার জীবাশ্ম জ্বালানির আমরা যদি ভাগ করি দেখবা, জীবাশ্ম জ্বালানি যদি ভাগ করি, তিন ভাগে আমরা ভাগ করতে পারি। জীবাশ্ম জ্বালানি যদি ভাগ করি, তিন ভাগে ভাগ করতে পারি। তো ওখানে লেখা ছিল কি কি? কয়লা, কয়লা, পেট্রোলিয়াম, পেট্রো পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, গ্যাস। আসো, তারপরে এখন হচ্ছে কিছুক্ষণ পরে আমরা পেট্রোলিয়াম গ্যাসের ভাঙবো। ওটার মধ্যে টোটাল ছয়টা জিনিস থাকে ভাঙলে। ওই ছয়টা জিনিস আমরা পরে নামগুলা লিখবো, এখন আর আমি লিখতেছি না। এখন আর আগে আমি প্রাকৃতিক গ্যাস নিয়ে একটু আলোচনা করব। প্রাকৃতিক গ্যাসের একটা চার্ট আঁকি। বসো। প্রাকৃতিক গ্যাসের মধ্যে এটা পরীক্ষায় অনেকবার আসছে। উপাদানগুলা কি কি এবং পরিমাণ, শতকরা পরিমাণ যেটাকে বলে পার্সেন্টেজ। দাও, এখানে কয়টা আছে? পাঁচটা আছে। পাঁচটা ঘর আঁকিনি। দুই, তিন, চার। দেখো, প্রথমে থাকে হচ্ছে মিথেন। সব জায়গায় মিথেনের পরিমাণ একটু বেশি থাকবে, কারণ মিথেন সবচেয়ে কমনলি পাওয়া যায়। মিথেন থাকে 7%। এটা খুবই ইম্পর্টেন্ট। মিথেন, প্রোপেন, এটা পরীক্ষায় অনেকবার আসছে। খুলে দেখিও প্রোপেন এগুলো কয় পার্সেন্ট থাকে, কি কি থাকে। বিউটেন, বিউটেন ও আইসোবিউটেন। এখন তোমার এইগুলা নামগুলা জানলে হবে, এখন এগুলা মানে কি এগুলা জানতে হবে। আইসোবিউটেন না, এখন তোমাদের লেভেলে না। বিউটেন আর হচ্ছে পেন্টেন। চার, তিন। দেখো, এটা সংক্ষেপে যদি মনে রাখতে চাও আমি তোমাকে এটা বলে দিই। C2 7, ইথেন মানে C2, C3 তিন দুগুণে কত? 6, C4
4%, 4%, 5 হইতেছে 3%। আরে খোদা, 3 হচ্ছে 3%, ঠিক আছে। কিন্তু একটা জিনিস মনে রাখো, এটা একটু লিখে দিই, এটা পরীক্ষায় সবচেয়ে বেশি আসছে, যে এ দেখো মিথেনটা আছে না, মিথেনটা দেখতেছো? এটা হচ্ছে, মনে রাখবা, বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস যেটা আছে, বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস, দাঁড়াও একটা মিনিট, মানে বাংলাদেশের যে প্রাকৃতিক গ্যাস আছে, গ্যাস আছে, তার 99%, 99.99% হচ্ছে কি মিথেন। বুঝছেন? এটা হচ্ছে পরীক্ষায় সবচেয়ে পেইড কোশ্চেন, সবচেয়ে বেশি বার আসছে। একটা কোশ্চেন যদি সবচেয়ে বেশি বার আসে, তাহলে সেটা হলো এটা। এবার হচ্ছে পেট্রোলিয়ামের পড়াটা মাস্ট মাস্ট এখন শিখতে হবে। তো পেট্রোলিয়াম শিখার আগে আগে আমাকে পেট্রোলিয়াম চিনতে হবে, পেট্রোলিয়াম কি। পেট্রোলিয়ামের ডেফিনিশনটা লিখি। পেট্রোলিয়াম হলো, পেট্রোলিয়াম, আমি আজকে যেটা পড়াবো বিশেষ করে তোমার এটা জিন্দেগিতে বইটা বইটা পড়া লাগবে না, জীবনেও বই পড়া লাগবে না। পেট্রোলিয়াম বিভিন্ন, আর আমি তোমাকে সাজিয়ে দিতেছি, এগুলা তোমাকে কেউ সাজিয়ে দিবে না। বিভিন্ন হাইড্রো, লিখতে লিখছি হাইড্রোকার্বন, লিখছিলেন হাইড্রোজেন, হাইড্রো কার্বন, হ্যাঁ, মিশ্রণ, বিভিন্ন হাইড্রোকার্বনের মিশ্রণ, হাইড্রোকার্বন, পেট্রোলিয়াম হলো বিভিন্ন হাইড্রোকার্বনের মিশ্রণ, যা আংশিক পাতন। এবার আংশিক পাতন কি, এটা জিজ্ঞেস জানি, কিন্তু আংশিক পাতন একটু পরে বলতেছি। আংশিক পাতন পদ্ধতিতে, পদ্ধতিতে পৃথক করে, করে পৃথক করে কি করে, পৃথক করে বিভিন্ন, বিভিন্ন উপাদান উৎপন্ন করা হয়, উৎপন্ন করা হয়, করা হয়। পেট্রোলিয়ামের আরেকটা নাম আছে, পেট্রোলিয়ামের আরেকটা নাম হচ্ছে অপরিশোধিত তেল। অপরিশোধিত তেল, অপরিশোধিত তেল। আবার এটা আগের বই অনুসারে নাম ছিল হইতেছে কি, কালো সোনা বা ব্ল্যাক ডায়মন্ড।
ব্ল্যাক গোল্ড। এটা না জানলেও হবে, অপরিশোধিত তেলই মেইনলি আমাদের জানতে হবে। তো আমি একটু হাইপারটারে চার্জ লাগে পুরো চার্জ শেষ হয়ে যাইতেছে। হ্যাঁ, শুরু হয়েছে। দর্শক, আমরা একটু পরে, দর্শক, আমরা একটু পরে আরেকটা জিনিস শিখবো ভালো করে। সেটা হচ্ছে কি, আহ সেটা হচ্ছে আংশিক পাতনটা কি। দাঁড়াও, আংশিক পাতনটা কি? আংশিক পাতন শিখার আগে আমাদের পেট্রোলিয়ামের কিছু বৈশিষ্ট্য জানতে হবে। ল্যাপটপের থেকে চার্জ দিতে হবে, একটা মিনিট, একটা মিনিট মিউট থাকবো। হ্যাঁ, আসো। দেখা যায় তো সব, তাই না? আসো। এখন হচ্ছে আমাদের যে জিনিসটা লাগবে, পেট্রোলিয়ামের, পেট্রোলিয়ামের কিভাবে তিনটা বৈশিষ্ট্য আছে। তিনটা বৈশিষ্ট্য একটু অন্য কালার দিয়ে লিখে দিই, এটা ভালো করে জানতে হয়। পেট্রোলিয়ামের তিনটা বৈশিষ্ট্য আছে। পেট্রোলিয়ামের এক নাম্বার বৈশিষ্ট্য, এটা হচ্ছে কি, অস্বচ্ছ। অনেক ভিডিও দেখার কথা বা অনেক মুভিতে দেখার কথা, এটা হলো কালো কালারের মতো হয়, অস্বচ্ছ। দুই, দুর্গন্ধযোগ্য, মানে দুর্গন্ধ যুক্ত, দুর্গন্ধ যুক্ত। যেমন লাগো, দুর্গন্ধ হওয়ার কারণ হলো সালফার, সালফারের যৌগ থাকে, এই জন্য দুর্গন্ধ। লাস্ট এন্ড ফুল এন্ড ফাইনাল হচ্ছে কি, লাস্ট এলো ব্যবহারের অনুপযোগী। আরে, অনুপযোগী, অনুপযোগী। দেখো, এবার হচ্ছে আমাদের মেন জিনিসটা আংশিক পাতন। এই আংশিক পাতনটা লিখি, দশ। আংশিক পাতনটা আমাদের মাস লাগবে। আংশিক পাতনের ইংলিশ নাম হচ্ছে ফ্র্যাকশনাল ক্রিস্টালাইজেশন, লাইজেশন। আংশিক মানে ফ্র্যাকশন, ফ্র্যাকশন। আর ইয়া মানে কি, ডিস্টালাইজেশন, পাতন, ডিস্টিলেশন, ডিস্টিলেশন, ডিস্টিলেশন। তো এটা মানে কি? এটা মানে একটা জিনিস শুধু, সেটা হচ্ছে আমাদের সংজ্ঞাটা লাগবে, কোন তরল, কোন তরল পদার্থের মিশ্রণ থেকে, মিশ্রণ হতে, মিশ্রণ হতে এক এক করে উপাদান, এক এক করে উপাদান, এক এক করে উপাদান গুলোকে পৃথক করার প্রক্রিয়া।
পৃথক করার প্রক্রিয়া, পৃথক করার পদ্ধতি, এটা হচ্ছে আংশিক প্রাথমিক। এবার হচ্ছে তুমি বই খুললে একটা বিশাল একটা ছবি পাবা, দাঁড়া আমি হালকা করে একটু আঁকবো, এত বেশি আঁকবো না। দাঁড়া এটা হচ্ছে একটু সাদা কালার দিয়ে আঁকি।